সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। করোনাকালীন এই সময়ে আমরা স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতামতের প্রেক্ষিতে বলতে পারি আমরা হয়তোবা দ্বিতীয় স্টেজে যেতে পারি এই শীতকালীন সময়ে। এই জন্য সকল পক্ষ থেকেই, সকল মহল থেকেই নানা ধরনের সতর্ক বার্তা, নিয়মাবলী আমাদের অবহিত করছে। মাস্ক পরিধান সহ সামাজিক দূরত্ব ব্যবধান নিশ্চিত করা, এ ধরনের যে কথাবার্তা, নিয়মবিধি অনেক দিন ধরে আমরা শুনছি। আমরা এটি এখন অবশ্যই অত্যাবশ্যকীয় হিসাবে পালন করতে হবে, কারণ আমাদের সামনে কোনো দুর্যোগ না ঘটুক পশ্চিমা বিশ্বের রাষ্ট্রগুলোর মতো, সেটির দিকে আমাদেরই সচেতন হতে হবে। আমরা সচেতন হলেই বাংলাদেশ বাঁচবে। তো আজকে তোমাদের সাথে আমার গত ক্লাসের যে আলোচনা করছিলাম জোট নিরপেক্ষ আন্দোলন, সেটি আবার করতে হবে, কেননা ক্লাসটি আপলোড দেওয়ার পরে কারিগরি ত্রুটির কারণে সেটি ডিলিট হয়ে গিয়েছিল। তো আজকে সেই ক্লাসেরই কিছুটা আলোচনা করে পাশাপাশি আমরা দেখব যে জোট নিরপেক্ষ আন্দোলনে বাংলাদেশের ভূমিকাটা কী ধরনের ছিল, সেটিও আজকে আমরা আলাপ করব। শুরুতেই আমরা তাহলে দেখি জোট নিরপেক্ষ আন্দোলন বলতে কী বোঝায়। জোট নিরপেক্ষ আন্দোলন হচ্ছে এমন একটি আন্দোলন, এমন একটি প্রক্রিয়া যেটি বিশ্বের যে বৃহৎ বৃহৎ সামরিক জোট ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে, সেই জোটগুলোর, সামরিক জোটগুলোর বিরুদ্ধে থেকে, অর্থাৎ পরাশক্তি দুইটির আজ্ঞাবহ না হয়ে স্বাধীন এবং নিরপেক্ষ পররাষ্ট্রনীতিকেই জোট নিরপেক্ষ নীতি বলা হয়। এখন আমরা কি এই পরাশক্তিদের সাথে কোনো চুক্তি করব না? হ্যাঁ, অবশ্যই আমরা চুক্তি করতে পারবো, তবে সেটি কোনো সামরিক চুক্তি নয়। আর সামরিক চুক্তিও যদি আমরা করি, সেই সামরিক চুক্তিটি এমন হতে হবে যা আমাদের অন্য যে বৃহৎ শক্তি, অর্থাৎ একটি বৃহৎ শক্তির সাথে আমরা সামরিক চুক্তি করলে সেটি অন্য বৃহৎ শক্তির সাথে সংঘাতপূর্ণ হতে পারবে না। যদি সংঘাতপূর্ণ হয় তাহলে জোট নিরপেক্ষতা আর থাকে না। তাহলে মোট কথা হচ্ছে, জোট নিরপেক্ষ আন্দোলন বলতে বোঝায় যে বৃহৎ পরাশক্তি সমূহের সামরিক জোটভুক্ত না হয়ে স্বাধীনভাবে নিজস্ব পররাষ্ট্রনীতি পরিচালনা করা, যেখানে আন্তর্জাতিক আইনে বর্ণিত বিভিন্ন ধারাগুলো রয়েছে সেগুলো আমরা অনুসরণ করব। সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, বর্ণবৈষম্যবাদ এবং জাতিগত বিদ্বেষের বিরুদ্ধে এই জোট নিরপেক্ষ আন্দোলনে আমরা শরিক হব। এটি হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলনের মূল বক্তব্য। তো কেন এই জোট নিরপেক্ষ আন্দোলনের সূচনা ঘটে? এই কর্মসূচি বা এই আন্দোলন বা এই সংস্থা কেন প্রতিষ্ঠিত হয়েছিল? তোমরা সবাই জানো, দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রথম পক্ষ, যেটাকে শত্রুপক্ষ বলা হয়, সেখানে ছিল জাপান, জার্মানি এবং ইটালি। এদের বিরুদ্ধে বিশ্বের অন্যান্য সকল রাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাজ্য, ফ্রান্স, এরা সবাই মিলে কি করে? একটি মিত্রপক্ষ করে। এই মিত্রপক্ষ শত্রুপক্ষকে পরাস্ত করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে উগ্র জাতীয়তাবাদ, মুসোলিনি, হিটলারের উগ্র জাতীয়তাবাদ, সেটি তারা নষ্ট করে দিয়ে সুন্দর বিশ্ব উপহার দেওয়াই ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের মূল লক্ষ্য। কিন্তু দেখা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব নিয়ন্ত্রণের জন্য দুইটি বৃহৎ শক্তি, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন, এই দুটি বৃহৎ শক্তি কি করে? নিজের বলয় তৈরি করার চেষ্টা করে। এবং এই বলয় তৈরি করার পিছনে তাদের মূল উদ্দেশ্য বা মূল বক্তব্য ছিল পুঁজিবাদী ব্যবস্থা ছিল কার পক্ষে? তাদের মার্কিন যুক্তরাষ্ট্র বলয়ের। আর সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা ছিল সোভিয়েত ইউনিয়ন ব্লকের। এই দুইটি অর্থনৈতিক ব্যবস্থার ভিত্তিতে দুইটি প্রতিপক্ষ গড়ে ওঠে। সুপার পাওয়ার হিসাবে পৃথিবীর বুকে আবির্ভূত হয় মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন। তারা তাদের প্রাধান্য বিস্তারের লক্ষ্যে বিশ্বের সকল রাষ্ট্রকে তাদের
আয়ত্তে আনার চেষ্টা চালায়। তারা বিভিন্ন ধরনের সামরিক অস্ত্র চুক্তি সম্পন্ন করে। এখানে উল্লেখযোগ্য কয়েকটি সামরিক চুক্তি হচ্ছে সেন্টো, সিয়েটো, ন্যাটো। এই তিনটি হচ্ছে মার্কিন বলয়ের। আর এর প্রতিপক্ষ সোভিয়েত বলকের যে সামরিক চুক্তি সেটির নাম ছিল ওয়ারশ প্যাক্ট। তো এই চুক্তির মাধ্যমে তারা সামরিক শক্তি সঞ্চয় করতে থাকে, বিশ্বের বিভিন্ন দেশকে এর আওতাভুক্ত করার প্রচেষ্টা চালায়। ফলে সমগ্র বিশ্বে একটি স্নায়ুযুদ্ধের শুরু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো এত বড় একটি ভয়াবহ যুদ্ধ পরবর্তীতে দুইটি প্রতিপক্ষের এই প্রাধান্য বিস্তারের প্রতিযোগিতা কেন্দ্র করে কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ শুরু হয়। এরকম একটি টান উত্তেজনাপূর্ণ অবস্থায় তৃতীয় বিশ্বের দেশগুলো স্বাধীনতা লাভ করতে থাকে। তৃতীয় বিশ্বের দেশগুলো বলতে বোঝায় কারা? আমি আগের দুইটা ক্লাস আগে তোমাদের বুঝিয়েছিলাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী স্বাধীনতাপ্রাপ্ত রাষ্ট্রগুলোকেই মূলত তৃতীয় বিশ্ব বলা হয়। তৃতীয় বিশ্বের এই রাষ্ট্রগুলো অর্থনৈতিকভাবে ছিল দুর্বল। জাতীয়তাবাদী আন্দোলনের মাধ্যমে তারা স্বাধীনতা লাভ করে। তাদের নানা ধরনের সংকট ছিল। তাদের অধিকাংশ রাষ্ট্রই অর্থনৈতিক মূল ভিত্তি ছিল কৃষি নির্ভরতা। তো ফলে তাদের শিল্পায়ন কম ছিল এবং এ কারণেই তাদের অর্থনৈতিক অবস্থা সুসংহত ছিল না। এই প্রেক্ষাপটে এই তৃতীয় বিশ্বের উন্নয়নশীল স্বাধীন রাষ্ট্রগুলো যাতে এই বৃহৎ দুটি শক্তির আওতায় না থাকে এবং তারা নিজস্ব একটি প্ল্যাটফর্ম তৈরি করে তাদের বিভিন্ন সমস্যা দূর করতে পারে, নিজেদের আইডেন্টিটি, নিজেদের পরিচিতি, নিজেদের জাতিসত্তা, নিজেদের আত্মসম্মান, নিজেদের উদ্দেশ্য এগুলো যাতে তারা বিকশিত করতে পারে, প্রতিষ্ঠিত করতে পারে, এই লক্ষ্যেই মূলত জোট নিরপেক্ষতা নিয়ে আলোচনা শুরু করে এই আফ্রো এশিয়া অর্থাৎ আফ্রিকা ও এশিয়া মহাদেশের কয়েকজন কিংবদন্তি নেতা। তাদের মধ্যে রয়েছেন যুগোস্লাভিয়ার প্রয়াত প্রেসিডেন্ট জোসেফ মার্শাল টিটো, ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, মিশরের জামাল আব্দুল নাসের, ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপ্রধান হচ্ছেন ডক্টর আহমেদ সুকর্ণ, ঘানার নাওমি নাক্রুমা, তানজানিয়ার প্রেসিডেন্ট, তারপর চীনও এর সাথে যুক্ত হয়। তো সবাই মিলে তারা একটি জোট নিরপেক্ষ নীতি বা নন অ্যালাইড পলিসি গঠনের দিকে এগিয়ে যায়, যা বাস্তবায়ন একটি দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার। 1954 সালে কলম্বোতে পঞ্চশক্তি সম্মেলন অনুষ্ঠিত হয়। এই আফ্রো এশিয়ার 5টি রাষ্ট্রের মধ্যে একটি সম্মেলন হয়। সেই সম্মেলনের ধারাবাহিকতায় 1955 সালে ইন্দোনেশিয়ার বান্দুং শহরে আফ্রো এশিয়ার 29টি দেশের নেতৃবৃন্দের সমন্বয়ে বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়। এই বান্দুং সম্মেলন দিয়েই মূলত পরাশক্তি দ্বয়ের বিরুদ্ধে এই তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলোর জোট নিরপেক্ষ নীতি গ্রহণের প্রক্রিয়া শুরু হয় এবং এই সম্মেলনে জোট নিরপেক্ষ নীতি গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। তাদের আন্তরিক প্রচেষ্টায় ফলে রাষ্ট্রীয় অখণ্ডতা, সার্বভৌমত্ব, অনাক্রমণ, অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করা, সাম্য ও সহাবস্থান নীতি প্রভৃতি বিষয়ে এই রাষ্ট্রগুলোর মধ্যে মতৈক্য প্রতিষ্ঠিত হয়। 1961 সালে যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে এই জোট নিরপেক্ষ আন্দোলনের প্রাতিষ্ঠানিক রূপ লাভ করা সম্ভব হয়। অর্থাৎ 1961 সালে প্রথম জোট নিরপেক্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর থেকে নিয়মিত জোট নিরপেক্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসছে। এ পর্যন্ত 18 বার জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ যে সম্মেলনটি অনুষ্ঠিত হয় 2019 সালে আজারবাইজানের বাকুতে। সেখানে 120টি রাষ্ট্র এই জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেন। জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলনে জোট নিরপেক্ষ আন্দোলনের মোট সদস্য রাষ্ট্র সংখ্যা হচ্ছে 120টি। এর সাথে রয়েছে 17টি অবজারভার স্টেট যারা এখনও সদস্য হয়নি, কিন্তু জোট নিরপেক্ষ আন্দোলনে বিভিন্ন কার্যক্রম তারা অবজার্ভ করছে। পাশাপাশি 10টি আন্তর্জাতিক প্রতিষ্ঠান, জাতিসংঘের বেশ কয়েকটি প্রতিষ্ঠান সহ 10টি আন্তর্জাতিক প্রতিষ্ঠান এই জোট নিরপেক্ষ আন্দোলনের সাথে সংযুক্ত রয়েছে। তো জোট নিরপেক্ষ আন্দোলনের যে কারণ
কেন এই জোট নিরপেক্ষ আন্দোলন প্ল্যাটফর্মটি গঠিত হয় এটি আমরা যদি একটু দেখি, এটির মূল কারণটাই ছিল ঔপনিবেশিক নাগপাশ থেকে আবার ঔপনিবেশিক শাসন থেকে মুক্তিপ্রাপ্ত যে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রগুলো তাদেরকে সচেতন করা, তাদের অধিকার, তাদের সার্বভৌমত্ব ইত্যাদি ক্ষেত্রে সচেতন করা, পরাশক্তির সাথে জোটবদ্ধ করে যাতে তারা নিজেদেরকে নতুন করে আবার পরাধীনতার জালে, অর্থনৈতিক পরাধীনতার জালে, সামরিক পরাধীনতার জালে নিজেদেরকে জড়িয়ে না ফেলে, সেই জন্য তাদেরকে একটি আলাদা প্ল্যাটফর্মে এনে তাদেরকে সাহস দেওয়া, তাদেরকে বিভিন্ন সমস্যা সমাধানে সহযোগিতা করাই ছিল এই জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান কারণ। এছাড়াও এই রাষ্ট্রগুলোর আমি আগে বললাম যে সাহায্য, এই সাহায্য একটি বড় ফ্যাক্টর ছিল, অর্থনৈতিক সাহায্য। এই অর্থনৈতিক সাহায্যগুলো পাওয়ার জন্য অবশ্যই বিশ্বের উন্নত রাষ্ট্র তথা শক্তিশালী রাষ্ট্র সাথে যোগাযোগ করতে হয়, সাহায্য দিতে হয়। এখন একটি দরিদ্র, ক্ষুদ্র, দুর্বল রাষ্ট্র, সদ্য স্বাধীন দুর্বল রাষ্ট্র যদি একটি বৃহৎ শক্তির কাছে সাহায্য চাইতে যায়, তাহলে সেই স্বাভাবিকভাবে বৃহৎ রাষ্ট্রটি তাদেরকে সাহায্য প্রদানের বিনিময়ে নানা ধরনের শর্তে জড়িয়ে ফেলবে। এই শর্তের ফলে তারা একপেশে হয়ে যাবে, অর্থাৎ যে কোনো একটা দিকে তারা চলে যাবে, হয় পুঁজিবাদী ব্লকে চলে যাবে অথবা সমাজতান্ত্রিক ব্লকে চলে যাবে। জোট নিরপেক্ষ আন্দোলনের মূল মন্ত্রই ছিল তোমরা অর্থাৎ তৃতীয় বিশ্বের এই রাষ্ট্রগুলো, সদ্য স্বাধীন রাষ্ট্রগুলো অবশ্যই বৃহৎ শক্তির সাথে সম্পর্ক রাখবে, তবে তার একটা আলাদা প্ল্যাটফর্ম থাকে, এই প্ল্যাটফর্মটা তার একটা বেইজ হবে, তার একটা শক্তি হবে। এই শক্তির উপর দাঁড়িয়ে সে বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক তৈরি করবে, পাশাপাশি অর্থনৈতিক সাহায্য সহযোগিতা অর্জনে তারা প্রয়াসী হবে। তৃতীয় কারণ ছিল ঔপনিবেশিক শাসনের অবসানের পর নতুন প্রতিষ্ঠিত রাষ্ট্রগুলোতে প্রবল জাতীয়তাবাদী চেতনার যে বিকাশ ঘটে, সেই প্রেক্ষিতে একটি প্ল্যাটফর্ম প্রয়োজন ছিল। কী জন্য প্ল্যাটফর্ম প্রয়োজন ছিল? এই সদ্য স্বাধীন রাষ্ট্রগুলোর স্বাতন্ত্র্য এবং অস্তিত্ব প্রকাশের জন্য। মূলত এ কারণেই ন্যাম বা জোট নিরপেক্ষ আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল। এখন ন্যাম যে প্রতিষ্ঠিত হয় তার কতগুলো নীতি ছিল। আমি আগের ক্লাসে বলেছিলাম যে পঞ্চশীলা নীতি, অর্থাৎ 5টি নীতির উপর ভিত্তি করে জোট নিরপেক্ষ কর্মসূচি অগ্রযাত্রা শুরু হয়। সেই 5টি নীতিকে পঞ্চশীলা নীতি উল্লেখ হিসাবে বলা হয়। গুরুত্বপূর্ণ এই নীতিগুলো হচ্ছে শান্তিপূর্ণ সহ অবস্থান, ভূখণ্ডগত অখণ্ডতা ও সার্বভৌমত্ব সম্পর্কে পারস্পরিক শ্রদ্ধা, অর্থাৎ প্রত্যেকটা দেশের যে ভূখণ্ডের অখণ্ডতা, অর্থাৎ এটাকে ভাঙা যাবে না, এবং সভারেন্টি বা সার্বভৌমত্ব, এই যে সার্বভৌমত্ব এবং ভূখণ্ডের অখণ্ডতা, এটি নিয়ে আমাদের এই বাংলাদেশের ভূখণ্ডের অখণ্ডতা এবং সার্বভৌমত্ব নিয়ে প্রতি শ্রদ্ধা জানাবে সকল রাষ্ট্র। এটি ছিল, এরকম প্রত্যেকটা রাষ্ট্রেরই ভূখণ্ডের অখণ্ডতা এবং সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ, এটি ছিল অন্যতম নীতি জোট নিরপেক্ষ আন্দোলনের। তারপর ছিল আরেকটি বৈশিষ্ট্য বা নীতি ছিল অনাক্রমণ নীতি, কেউ কাউকে আক্রমণ করবে না, অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের না করা, এবং সর্বশেষ যেটি ছিল সমতা ও পারস্পরিক সুবিধা, অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে সমতা সৃষ্টি করা এবং পরস্পরের প্রতি সুবিধা প্রদানে এগিয়ে আসা। এই পঞ্চশীলা নীতির ভিত্তিতে বান্দুং সম্মেলনে আরও এটি সংখ্যা বেরিয়ে 10টি নীতি, জোট নিরপেক্ষ আন্দোলনে 10টি নীতিমালা বা 10 প্রিন্সিপালস গ্রহণ করা হয়। সেটি আমি গত ক্লাসে আলোচনা করেছি, প্লাস আমি এটার একটি স্লাইডও তোমাদের এই গ্রুপে আপলোড করেছি। এখন এই জোট নিরপেক্ষ আন্দোলনের মূল লক্ষ্য বা উদ্দেশ্য কী? প্রধান লক্ষ্যই হচ্ছে সামরিক জোটের বাইরে থাকা, দ্বিতীয়ত কোনো পরাশক্তির দল বা শিবিরভুক্ত না হওয়া, অর্থাৎ কোনো পরাশক্তির সাথে আমরা ঐক্যবদ্ধ হব না, তাদের দলভুক্ত হব না। তৃতীয় উদ্দেশ্য ছিল অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা। চতুর্থত পরাশক্তির লেজুর বৃত্তি না করে, পরাশক্তির লেজুর বৃত্তি অর্থাৎ নিজের সার্বভৌমত্বকে অসম্মান না করে, নিজের সার্বভৌমত্বকে হুমকির মুখে না ফেলে স্বাধীন ও নিরপেক্ষ পররাষ্ট্রনীতি গড়ে তোলা। পঞ্চমত ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে বিশ্বের নির্যাতিত
সকল জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে স্বীকৃতি দান ও সমর্থন প্রদান করা। ষষ্ঠত, অনুন্নত, দরিদ্র ও উন্নয়নশীল এবং নিরপেক্ষ রাষ্ট্রগুলোর মধ্যে সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিভিন্ন বিষয়ে সহযোগিতার বন্ধন সৃষ্টি করা এবং পরনির্ভরশীলতা হ্রাস করা। সপ্তমত হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্যভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক সৌহার্দ্যমূলক সম্পর্ক উন্নয়ন এবং একে অপরের সমস্যার সমাধানে সহযোগিতা প্রদান করা। এই উদ্দেশ্য লক্ষ্যগুলো নিয়েই জোট নিরপেক্ষ আন্দোলন কর্মসূচি এগিয়ে যেতে থাকে। প্রথমে মাত্র 29টি রাষ্ট্র সমন্বয়ে এই জোট নিরপেক্ষ আন্দোলন শুরু হলেও সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী এখন 120টি রাষ্ট্র এই জোট নিরপেক্ষ আন্দোলন কর্মসূচিতে আছে। এখন আমরা দেখি এই জোট নিরপেক্ষ আন্দোলনের সাফল্য কী। সাফল্য মূল্যায়নের আগে একটি বাস্তবতা বুঝতে হবে, জোট নিরপেক্ষ আন্দোলন এই প্রতিষ্ঠানটি তৃতীয় বিশ্বের একটি প্রতিষ্ঠান। এর সৃষ্টি, এর প্রতিষ্ঠা হয়েছিল দুই বৃহৎ শক্তির কাউন্টার হিসাবে, দুই বৃহৎ শক্তির প্রতিপক্ষ একটি জোট হিসাবে, যে এই রাষ্ট্রগুলো বিশ্বের দুই পরাশক্তির কোনোটির সাথেই সামরিক জোটভুক্ত না হয়ে একটি আলাদা প্ল্যাটফর্ম তৈরি করে তারা কি করবে, তারা তাদের পররাষ্ট্রনীতি চালিয়ে যাবে। ইট ওয়াজ এ ভেরি ভেরি গ্রেট চ্যালেঞ্জ, কারণ দুই পরাশক্তিরই তখন টার্গেট ছিল যে কোনো উপায়ে সকল রাষ্ট্রগুলোকে তাদের জোটভুক্ত করা। কিন্তু এর বাইরে এই যে সদ্য স্বাধীন রাষ্ট্রগুলো একটি আলাদা প্ল্যাটফর্ম তৈরি করে তাদের কার্যক্রম পরিচালনা করবে, এটি কোনো জোটেরই পছন্দ ছিল না। তারপরেও এই তৃতীয় বিশ্বের যে কীর্তিমান রাষ্ট্রনায়কদের কৌশল, দূরদর্শিতা, তার প্রেক্ষিতে এই জোট নিরপেক্ষ আন্দোলনের যে কর্মসূচি, তাতে তাদের সাফল্য একেবারেই ম্লান করে দেওয়ার মতো নয়, অনেকটা গৌরবের মতোই তাদের এই সাফল্য ছিল। মূলত নতুন আন্তর্জাতিক অবস্থা প্রণয়ন ছিল এই জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান সাফল্য। যে সময় এই জোট নিরপেক্ষ আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল, সে সময় সমগ্র বিশ্বে ছিল টান টান উত্তেজনা, স্নায়ুযুদ্ধ, পারস্পরিক অবিশ্বাস, সন্দেহ, ক্ষোভ, অস্ত্রের প্রতিযোগিতা, পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা, সমাধান মানেই যুদ্ধ। এটির বাইরে এসে জোট নিরপেক্ষ আন্দোলনের নেতৃবৃন্দ প্রচার করতে থাকে সমগ্র বিশ্বে যে যুদ্ধ নয়, বরং শান্তিপূর্ণ উপায়ে বিরোধ মীমাংসা করা এবং পারস্পরিক নির্ভরশীলতা সৃষ্টির মাধ্যমে বিশ্ব ব্যবস্থা উন্নয়ন ঘটাতে হবে। অর্থাৎ পারস্পরিক বিশ্বাস, পারস্পরিক সমঝোতার মাধ্যমেই বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে সুসম্পর্ক তৈরি করতে হবে, সমস্যাগুলির সমাধান করতে হবে। দ্বিতীয় সাফল্য হচ্ছে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ। এই বৃহৎ শক্তিদ্বয় যখন সমগ্র বিশ্বে পারমাণবিক অস্ত্র সৃষ্টি, পারমাণবিক অস্ত্র ঘাঁটি নির্মাণে মরিয়া, সে সময় এই জোট নিরপেক্ষ আন্দোলনভুক্ত রাষ্ট্রগুলো এটির বিপক্ষে অবস্থান করে। তারা বিভিন্ন প্ল্যাটফর্মে, জাতিসংঘ সহ বিভিন্ন প্ল্যাটফর্মে পারমাণবিক অস্ত্রের বিস্তারের বিপক্ষে অবস্থান করে এবং একটি জনমত গড়ে তুলতে সক্ষম হয়। এর ফলে পারমাণবিক অস্ত্রের বিস্তার অনেকাংশেই রোধ করা সম্ভব হয়েছে। তৃতীয় সাফল্য হচ্ছে সহযোগিতায় উদ্বুদ্ধকরণ। যেহেতু এই জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য রাষ্ট্রগুলো অধিকাংশই ছিল, প্রায় সকল রাষ্ট্রই ছিল সদ্য স্বাধীন, তাদের অর্থনৈতিক অবস্থা সুসংহত ছিল না, ফলে তাদের প্রয়োজন ছিল বৃহৎ শক্তি অর্থাৎ উন্নত রাষ্ট্রগুলোর থেকে সাহায্য নেওয়া। এই সাহায্য গ্রহণ করতে গিয়ে তারা যাতে তাদের সার্বভৌমত্বকে ম্লান করে না ফেলে, হুমকির সম্মুখীন না করে, এই জন্য এই একটি প্ল্যাটফর্মে থেকে, অর্থাৎ আমি একা নই, একটি রাষ্ট্র যখন মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন বা অন্যান্য উন্নত রাষ্ট্রের কাছে সাহায্যের জন্য যাবে, তার একটা আইডেন্টিটি, শুধু সে একটি সদ্য স্বাধীন রাষ্ট্র নয়, বরং সে কি একটি শক্তিশালী প্ল্যাটফর্মেরও সদস্য। এটি একটি তার বেইজ ছিল।
এই বেইজের উপর দাঁড়িয়েই সে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে সাহায্য নেওয়ার জন্য তার পররাষ্ট্রনীতিক যে কূটনৈতিক কার্যক্রম সেটি পরিচালনা করতে পেরেছিল। চতুর্থত, অর্থনৈতিক মুক্তি অর্জন। সমাজতান্ত্রিক এবং পুঁজিবাদী এই দুইটি জোটের কোনোটিতেই, অর্থাৎ সমাজতান্ত্রিক জোটেও যোগ দেয়নি, পুঁজিবাদী জোটেও যোগ দেয়নি, বরং উভয়ের সাথে সুসম্পর্ক এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে উভয় ব্লক থেকেই অর্থনৈতিক সাহায্য সংগ্রহ করা এবং অর্থনৈতিক মুক্তি অর্জন করা জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম সাফল্য। আমাদের বাংলাদেশের কথাই চিন্তা করো, আমরা একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের আমাদের সুসম্পর্ক রয়েছে, আবার তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সাথেও আমাদের সুসম্পর্ক ছিল, এখন যে রাশিয়া তার সাথে রয়েছে। ফলে আমাদের যে কোনো ক্রাইসিস মোমেন্টে আমরা এই দুইটি ব্লকেরই, এখন যদিও একটি ব্লক, তারপরেও আমরা বলতে পারি একটি ব্লক হলেও, আমি বর্তমান প্রেক্ষাপটে চলে আসছি, আমরা কিন্তু সকল ধরনের রাষ্ট্র থেকেই আমাদের অর্থনৈতিক সাহায্য, অর্থনৈতিক উন্নয়নের জন্য বিভিন্ন প্রযুক্তির আমদানি বা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা গ্রহণ আমরা করতে পারি। আমাদের যে বিভিন্ন দুর্যোগ সৃষ্টি হয়, প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হয়, সে সময় আমরা বিশ্বের সকল রাষ্ট্র থেকেই সাহায্য পেয়ে থাকি, আমরা বৈদেশিক ঋণ পেয়ে থাকি সকল রাষ্ট্র থেকেই। এটিও একটি জাতিসংঘের জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম সাফল্য। বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠা জোট নিরপেক্ষ আন্দোলন কর্মসূচির অন্যতম লক্ষ্য। যুদ্ধ নয়, বরং শান্তিপূর্ণভাবে সমাধানই এই জোট নিরপেক্ষ আন্দোলন কর্মসূচির অন্যতম লক্ষ্য। এভাবেই তারা জাতিসংঘ, এ লক্ষ্যেই তারা জাতিসংঘে বিশ্ব শান্তি রক্ষার জন্য নানা ধরনের প্রস্তাব, বিভিন্ন সময় বিশেষ প্রস্তাব পেশ করে এবং বিশ্ব শান্তি রক্ষা, জাতিসমূহের নিরাপত্তা রক্ষায় তাদের প্রয়াস তারা চালিয়ে যেতে সক্ষম হয়। উন্নয়নশীল রাষ্ট্রসমূহের মর্যাদা বৃদ্ধি। আমরা যে উন্নয়নশীল রাষ্ট্র, তৃতীয় বিশ্বের রাষ্ট্র, আমাদের যে এই নেতিবাচক বৈশিষ্ট্যগুলো, নেতিবাচক দিকগুলো প্রচার না করে, বরং আমাদের স্বাধীন সার্বভৌম পররাষ্ট্রনীতি পরিচালনায় যাতে জোট নিরপেক্ষ আন্দোলনের ভূমিকা, পাশাপাশি আমরা একটি নিরপেক্ষ অবস্থানে থাকছি দুইটি বৃহৎ শক্তির বাইরে থেকে, এই যে একটি আত্মমর্যাদা, একটি প্রতিষ্ঠাও ছিল জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম সাফল্য। যুদ্ধ বিস্তার রোধ। মূলত যুদ্ধের দুটি বিশ্বযুদ্ধের তাণ্ডব লীলা শেষ করেই এটির যে ভয়াবহতা সেটি প্রতিরোধ করার জন্য পরবর্তীতে আর যাতে কোনো যুদ্ধ সংঘটিত না হয় সেই লক্ষ্যে জাতিসংঘ বা ইউএনও, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু জাতিসংঘ এই বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষায় যথাযথ সাফল্য না পাওয়ার প্রেক্ষিতেই মূলত তৃতীয় বিশ্বের অনুন্নত ও উন্নয়নশীল রাষ্ট্রগুলো ন্যাম বা জোট নিরপেক্ষ আন্দোলন প্রতিষ্ঠান গড়ে তোলে, একটি যুদ্ধ বিস্তার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া তথ্য আদান প্রদানে ভারসাম্য প্রতিষ্ঠা, এটিও একটি উল্লেখযোগ্য সাফল্য। ন্যাম বিশ্বের অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলোতে তথ্যের অবাধ প্রবাহ প্রতিষ্ঠা এবং তথ্যের আদান প্রদানের ক্ষেত্রে ভারসাম্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এখন আমরা দেখি কেন জোট নিরপেক্ষ আন্দোলন ব্যর্থ হয়েছিল। ব্যর্থ বলতে এটি কেন, যে তার লক্ষ্য, তার যে উদ্দেশ্য, সেটি কেন সে বাস্তবায়ন করতে পারেনি।
দুঃখিত, একটু ইন্টারাপশন ঘটে গেল। তো যা বলছিলাম, জোট নিরপেক্ষ আন্দোলনের ব্যর্থতা। প্রকৃতপক্ষে জোট নিরপেক্ষ আন্দোলন কর্মসূচি ব্যর্থ হয়েছিল তার নিজস্ব কোনো কারণে নয়, বরং এটি ব্যর্থতার পিছনে আন্তর্জাতিক বিশ্বের পরিস্থিতি, পট পরিবর্তন এগুলো উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। প্রথমত, স্নায়ুযুদ্ধের অবসান। তোমরা সবাই জানো, এতক্ষণ যে কথা বললাম, যে এই জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান কারণটাই ছিল দুটি পরস্পর বিরোধী বৃহৎ শক্তির যুদ্ধংদেহী মনোভাব। এই যুদ্ধংদেহী মনোভাব থেকে যে বিশ্বব্যাপী স্নায়ুযুদ্ধের শুরু হয়েছিল এবং বিশ্বের সকল রাষ্ট্রকে তাদের পক্ষে আনার যে প্রতিযোগিতা শুরু হয়েছিল, সেটি থেকে সদ্য স্বাধীন রাষ্ট্রগুলোকে দূরে রাখার জন্য এবং সেখান থেকে সেই বলয়গুলো থেকে অবস্থান না করে একটি পৃথক নিরপেক্ষ প্ল্যাটফর্ম সৃষ্টি করাই ছিল মূল লক্ষ্য। কিন্তু 90-এর দশকে যখন এই স্নায়ুযুদ্ধের অবসান ঘটে, অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তি ঘটে, অটোমেটিক্যালি জোট নিরপেক্ষ আন্দোলন তার গঠন, তার লক্ষ্য, তার উদ্দেশ্য যেগুলো নিয়ে প্রতিষ্ঠা হয়েছিল সেগুলা অনেকটাই অকার্যকর হয়ে যায়। কেননা এখন আর দুইটি পক্ষ নেই। ফলে জোট নিরপেক্ষ আন্দোলন তার যে সাফল্য সেটি অনেকটাই ধীরে ধীরে কমে আসতে থাকে। এটির জন্য জোট নিরপেক্ষ আন্দোলন দায়ী নয়, বরং আন্তর্জাতিক রাজনীতি, আন্তর্জাতিক পরিস্থিতি দায়ী। আরেকটি উল্লেখযোগ্য কারণ, ব্যর্থতার কারণ ছিল যে সার্বভৌমত্ব ও নিরাপত্তার ভয়। এই যে বৃহৎ শক্তি দুটোর প্রতিযোগিতা, এই প্রতিযোগিতার মাঝখানে যে উন্নয়নশীল রাষ্ট্রগুলো, সদ্য স্বাধীন রাষ্ট্রগুলো, তাদের মধ্যে অনেকগুলো রাষ্ট্রই ভয় পেত যে আমরা নিরপেক্ষ অবস্থানে থাকছি, আমরা ক্রমাগত হুমকি পাচ্ছি বৃহৎ শক্তির কাছ থেকে তাদের জোটে অন্তর্ভুক্ত হওয়ার জন্য। ফলে তারা এক ধরনের আতঙ্কে থাকতো। কী নিয়ে আতঙ্কে থাকতো? তাদের সভারেন্টি বা সার্বভৌমত্ব নিয়ে আতঙ্কে থাকতো। তারা তাদের রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে আতঙ্কে থাকতো। এ কারণেই উন্নয়নশীল এবং উন্নয়নকামী রাষ্ট্রগুলোর অনেকেই তাদের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে কোনো না কোনো শক্তির দ্বারস্থ হচ্ছিল, কারণ তারা এই জোট নিরপেক্ষ আন্দোলন তথা ন্যামের উপর শতভাগ আস্থা রাখতে পারছিল না। ন্যাম একটি শক্তিশালী আন্দোলন বা শক্তিশালী সংগঠনে পরিণত হতে পারেনি, কেননা এটি বিশ্বের যে উন্নয়নশীল রাষ্ট্রগুলো, সেই রাষ্ট্রগুলোকে নিয়েই শুধু ছিল। এখানে কোনো শক্তিশালী রাষ্ট্র না থাকায় এবং উন্নয়নশীল রাষ্ট্রগুলো নিজেদের সবসময় ঐক্যবদ্ধ করতে রাখতে না পারার কারণে তাদের যথাযথ ভূমিকা পালন করতে সক্ষম হয়নি। ওই যে সদস্য রাষ্ট্রগুলো বিভিন্ন সময়ে তাদের ঐক্যবদ্ধভাবে মতামত প্রদানে সমস্যা দেখা যায় বা মতবিরোধ দেখা যায়। শক্তির অভাব তাদেরকে কখনোই শক্তিশালী রাষ্ট্রগুলোর বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নিতে সাহসী করে তুলতে পারেনি। একটি বৃহৎ শক্তির বিরুদ্ধে যে কথা বলবে, একটি অবস্থান গ্রহণ করবে, এই শক্তিটা, এই পাওয়ারটা, এই সামর্থ্য, এই অ্যাবিলিটিটা ন্যামের ছিল না। এবং এই ন্যামের এই দুর্বলতা ন্যামের সদস্যভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে ঐক্যের হ্রাস ঘটায়, তাদের মধ্যে ভীতি সঞ্চার করে, তাদেরকে শক্তিশালী রাষ্ট্রগুলোর সাথে জোটে অন্তর্ভুক্ত হওয়ার প্রবণতা সৃষ্টি করে। ফলে ন্যাম তার মূল উদ্দেশ্য থেকে সরে যায়। এটি ন্যামের ব্যর্থতা নয়, বরং আন্তর্জাতিক বিশ্ব, আন্তর্জাতিক রাজনীতি এবং ন্যামের কিছু সদস্য রাষ্ট্রের অতি শঙ্কা ন্যামের এই সাফল্যের পরিবর্তে ব্যর্থতার কারণ। দ্বিতীয় ন্যাম প্রতিষ্ঠার পর
স্নায়ুযুদ্ধ অবসানের পরবর্তী সময়ে ন্যাম তার ভূমিকারও পরিবর্তন করেছে। এখন ন্যাম বিশ্বের যা সকল অনিয়মের বিরুদ্ধে কথা বলে, বিশ্বের নানা ধরনের সামাজিক সমস্যার বিরুদ্ধে কথা বলে। এখন ন্যাম তার একটি অন্যরকম উদ্দেশ্য লক্ষ্য নিয়ে তা এগিয়ে যাচ্ছে। ন্যামে বা এই যে জোট নিরপেক্ষ আন্দোলন এ পর্যন্ত কতটি সম্মেলন হয়েছে আমি বলেছি, 18টি সম্মেলন। বাংলাদেশ স্বাধীনতা লাভের পর 1974 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ ন্যাম সম্মেলনে প্রথমবারের মতো অংশগ্রহণ করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেখানে ছিলেন, সেই সম্মেলনে ছিলেন সবচেয়ে আকর্ষণীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য রাষ্ট্রের হিসেবে। ন্যামের আকর্ষণ কেন্দ্রবিন্দু ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেখানে জাতীয়তাবাদী চেতনা উদ্বুদ্ধ করার জন্য কি করে, একটি দিক নির্দেশনামূলক ভাষণ দেন। ন্যামের লাল মিয়া প্রশ্ন করেছে ন্যামের সদর দপ্তর কোথায়? ন্যামের সদর দপ্তর হচ্ছে জাকার্তা, ইন্দোনেশিয়ার জাকার্তায় ন্যামের সদর দপ্তর। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই সম্মেলনে অংশগ্রহণ করার পাশাপাশি এই জোটের যে কালজয়ী নেতৃবৃন্দ ফিডেল ক্যাস্ট্রো, মার্শাল টিটো, ওনাদের সাথে বৈঠক করেন। সৌদি আরবের বাদশাহ ফয়সাল সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন মুসলিম রাষ্ট্রসমূহের সাথেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সম্মেলন অংশগ্রহণের পাশাপাশি বৈঠকে অংশগ্রহণ করেন, দ্বিপাক্ষিক বৈঠক করেন। বাংলাদেশের স্বাতন্ত্র্য, বাংলাদেশের যে পরিচয়, বাংলাদেশের যে আত্মমর্যাদা সেটি তুলে ধরেন বিশ্ববাসীর কাছে, ন্যাম সদস্যভুক্ত রাষ্ট্রগুলোর কাছে। বঙ্গবন্ধুর এই যোগদানের মাধ্যমে ন্যামের যে উদ্দেশ্য, সদ্য স্বাধীন রাষ্ট্রের মর্যাদা, পরিচিতি, জাতিসত্তা, সেটি আরও একবার প্রমাণিত হয় বঙ্গবন্ধুর মাধ্যমে। বঙ্গবন্ধু সে লক্ষ্যেই কথা বলেছেন। বঙ্গবন্ধুর গৃহীত পররাষ্ট্রনীতি ছিল সকলের সাথে সহাবস্থান, শান্তি, কারো সাথে বৈরিতা বা শত্রুতা নয়। সেভাবেই এই জাতিসংঘের সাথে বাংলাদেশের সম্পৃক্ততা তখন থেকে শুরু। পরবর্তীতে বাংলাদেশের বিভিন্ন সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান এই সম্মেলনে অংশগ্রহণ করেন। সর্বশেষ যে সম্মেলন অনুষ্ঠিত হয় 2019 সালের অক্টোবর মাসে আজারবাইজানে 18তম সম্মেলন, সে সম্মেলনেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশগ্রহণ করেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি বক্তব্য প্রদান করেন। এরপর এই 2020 সালে ন্যামের একটি বিশেষ সম্মেলন, এটি অনলাইন সামিট অনুষ্ঠিত হয়। তোমরা সবাই জানো আমরা যে এখন কোভিড আক্রান্ত, এই বিষয়টি নিয়ে এই অনলাইন সামিট বা সম্মেলনের প্রতিপাদ্য ছিল ইউনাইটেড অ্যাগেইনস্ট কোভিড-19, অর্থাৎ কোভিড-19-এর বিরুদ্ধে ঐক্য। এই মহামারী, বৈশ্বিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্যই এই ন্যাম বিশেষ অনলাইন সামিটের আয়োজন করে। তো ন্যামের যে 120টি সদস্য রাষ্ট্র, আগেও বলেছি আবারও বলছি, ন্যামের সদস্য সংখ্যা বর্তমানে 120টি রাষ্ট্র। ন্যামের সদর দপ্তর ইন্দোনেশিয়ার জাকার্তায়। ন্যামের বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন আজারবাইজানের প্রেসিডেন্ট, অর্থাৎ যে রাষ্ট্রে, যে দেশে সম্মেলন হয় সেই দেশেরই রাষ্ট্রপ্রধান ন্যামের সভাপতি হিসাবে বা চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হন। তার নাম হচ্ছে ইলহাম আলিয়েভ। তো আর প্রথম চেয়ারম্যান ছিলেন যুগোস্লাভিয়ার তৎকালীন প্রেসিডেন্ট জোসেফ মার্শাল টিটো। প্রতি 4 বছর অন্তর ন্যামের সামিট হওয়ার কথা, প্রায় নিয়মিতই, কোনো বিশেষ কারণ ছাড়া এই সম্মেলন নিয়মিতই অনুষ্ঠিত হয়ে থাকে। ন্যামের অবজারভার বা যে আমি আগে পর্যবেক্ষক রাষ্ট্র হিসাবে রয়েছে 17টি রাষ্ট্র। এগুলো হচ্ছে আর্জেন্টিনা, আর্মেনিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, ব্রাজিল, চীন, কোস্টারিকা, ক্রোয়েশিয়া, এল সালভাদর, কাজাকিস্তান, কিরগিজস্তান, মেক্সিকো, মন্টেনেগ্রো, প্যারাগুয়ে, সার্বিয়া, তাজিকিস্তান, ইউক্রেন এবং উরুগুয়ে। এই 17টি রাষ্ট্র এখনও ন্যামের সরাসরি সদস্য হয়নি, বরং তারা ন্যামের সাথে আছে অ্যাজ অবজারভার স্টেটস। একসময় যেরকম
আফগানিস্তান এবং বার্মা, মিয়ানমার ছিল সার্কের অবজারভার স্টেট। পরবর্তীতে আফগানিস্তানকে সার্কের সদস্য করা হয়েছে। মিয়ানমার এখনও পর্যবেক্ষক রাষ্ট্র হিসাবেই রয়েছে। আর নেমের সাথে আছে 10টি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। এগুলো হচ্ছে আফ্রিকান ইউনিয়ন, আফ্রো এশিয়ান পিপলস সলিডারিটি অর্গানাইজেশন, আরব লীগ, কমনওয়েলথ সেক্রেটারিয়েট, ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট, কানাক অ্যান্ড সোশ্যালিস্ট ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন অর্থাৎ ওআইসি, সাউথ সেন্টার, ইউনাইটেড নেশনস বা জাতিসংঘ, ওয়ার্ল্ড পিস কাউন্সিল বিশ্ব শান্তি সংস্থা। এই 10টি আন্তর্জাতিক প্রতিষ্ঠান ন্যামের সাথে রয়েছে। তো শিক্ষার্থীরা আজ এ পর্যন্তই থাকলো। আশা করি আমার সাথে তোমরা তোমাদের এই ক্লাস এফেক্টিভ হবে, কার্যকর হবে সে বিশ্বাস রাখি। তোমরা সবাই সাবধানে থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।